জৈব বিবর্তন বলতে কি বোঝায়, শুধু উপরে হেডিংটা লেখো, বিষয়টা বুঝে নাও, তাহলেই হবে। এটা একটা এমন মন্থর প্রক্রিয়া, যে মন্থর প্রক্রিয়াটা কিরকম না ধারাবাহিক এবং ক্রমিক। কোথা থেকে শুরু হয়েছে না সরল উদ্বংশীয়, প্রথম যে জাত থেকে শুরু হবে উৎপত্তির বংশ, তাকে উদ্বংশীয় বলা হয়। প্রথম যিনি বংশধর, জনিত্রীজীব, যার থেকে পরবর্তী বংশ এসেছে, তিনি সরল প্রকৃতির এবং তার থেকে নতুন এবং অপেক্ষাকৃত জটিল জীবের একটা ক্রম বিকাশ ঘটেছে, তাকেই জৈব অভিব্যক্তি বা জৈব বিবর্তন বলা হচ্ছে। তাহলে ইভলিউশন, জৈব বিবর্তন বা জৈব অভিব্যক্তি বলতে এই রকম একটা ঘটনাকে বলা হয়েছে যেখানে ধারাবাহিক এবং ক্রমিক উন্নতি দেখা দিয়েছে। তাহলে এইরকম জৈব বিবর্তন যদি হয়ে থাকে, তাহলে দু চারটে কথা, বিশেষ করে বিজ্ঞানী ডারউইনের কথা একবার নিতে হয়। তিনি এটাকে কি দৃষ্টিতে দেখেছেন, তার যখন কথা আসবে তখন আরো আসবে। চার্লস ডারউইন অভিব্যক্তিকে বলছেন পরিবর্তন সহ বংশক্রম। উনি অভিব্যক্তি কথাটা বলেননি, বলছেন ডিসেন্ট উইথ মডিফিকেশন। এটা সবাই লিখে রাখো, এটা আমাদের অত্যন্ত জানা জরুরি। চার্লস ডারউইন বলছেন অভিব্যক্তিকে, তিনি এই নামে অভিহিত করেননি, তিনি যেভাবে অভিহিত করেছেন পরিবর্তন সহ বংশক্রম। বংশক্রমে নানা কিছু পরিবর্তন এসেছে, সেইটাই আমরা দেখতে পেয়েছি, অভিব্যক্তি বলে তিনি তাকে অভিহিত করেছেন। তাহলে পরিবর্তন সহ পরিবর্তন সহ যে বংশক্রম দেখা দিয়েছে সেটা এইরকম। তাহলে কিরকম সেই জিনিসটা হবে, অভিব্যক্তিটা কিরকম, কোথায় হচ্ছে? দৈহিক এবং শারীরবৃত্তীয় পরিবর্তন, যেটা কয়েকটা ব্যবহারকেই আমরা গ্রহণ করে থাকি। অভিব্যক্তি বলতে সবকিছুর পরিবর্তন নয়, অভিব্যক্তি বলতে সবকিছুর পরিবর্তন নয়, কয়েকটা জিনিসের ক্ষেত্রেই আমরা বিজ্ঞানে এখন আলোচনা করতে পারি, যেহেতু আমরা সেই বিষয়ে জানতে পেরেছি বা খানিক বুঝতে পারি। তাহলে অভিব্যক্তিতে দৈহিক এবং শারীরিক পরিবর্তনের কয়েকটা কথা এবং কয়েকটা ব্যবহারের কথা বলা হয়েছে, কিন্তু বলা হয়নি সবকিছু জিনিস। এখনো বিজ্ঞানে ততটা অগ্রগতি হয়নি যে বলতে পারা যায় আইনস্টাইনের বাবা মা তেমন উন্নত কোনো বিজ্ঞান চিন্তার সঙ্গে যুক্ত ছিলেন না, কিন্তু আইনস্টাইন কেমন করে করলেন, বংশধারায় কি করে এলো, এমন খুব একটা বিশেষ জানা যায় না। তাহলে এইরকম জিনিয়াস কিরম করে আসেন, কেন আসেন, তার মধ্যে এই গুণগুলো কি করে এসে প্রকাশিত হয়, বিজ্ঞানের কথা এখনো সেইভাবে তেমন জানা যায়নি। আরো একটা বিশেষ কথা সবাই শুনে রাখো, জেনে রাখো এবং লিখেও রাখো, সেটা হচ্ছে এমন কথা এই অভিব্যক্তিতে বলা হয় না যে সব ভালো ভালো গুণগুলোই পরে এসে জমা হচ্ছে, সব খারাপ গুণগুলো বাদ চলে গেল যাকে আগে এসেছিল, আর সব ভালো গুণগুলো পরে এসে জমা হয়ে গেল, পরে যে জীবটা এলো, এমন কিন্তু ঘটনা ঘটে না। হয়তো 4টে ভালো গুণ এসেছে, 3টে খারাপ গুণ ছিল, হয়তো দুটো খারাপ গুণ বাদ গেল বটে, একটা রয়ে গেল, আর 2টো ভালো গুণ ছিল সেটাও হয়তো বাদ চলে গেল। অর্থাৎ সব ভালো গুণ পরবর্তী প্রজন্মে আসে এমন কোনো বিষয় নেই, সব খারাপ গুণ বাদ চলে যায় তাও নেই। তবে কিছু কিছু গুণ ভালো দেখা দিচ্ছে, কিছু কিছু উন্নতি দেখা দিচ্ছে, এই বিষয়টা বুঝতে হবে। শেষের লাইনটা সবাই লিখে রাখো, বুঝবার চেষ্টা করতে হবে। তাহলে অভিব্যক্তি যখন আলোচনায় হবে তখন সব ভালো গুণ পরবর্তী প্রজন্মে আমরা দেখতে চাইবো এমনটা হবে না, দেখা যাবেও না। অভিব্যক্তি বলতে এই জিনিসটা বুঝিয়েছে। তাহলে অভিব্যক্তি বলতে কি বুঝিয়েছে, ঘটনাটা দেখলাম। পরে আসছি শুরুতে পৃথিবী কেমন ছিল, তার দিক থেকে বোঝবার চেষ্টা করছি। শুরুতে পৃথিবীটা কেমন ছিল না, আমরা যতটা বুঝতে পারি আপাতত আজ পর্যন্ত যা আলোচনা হয়েছে বিজ্ঞানে, সেটা হচ্ছে একটা জ্বলন্ত বাষ্পীয় গোলক ছিল, সূর্য থেকে ভেঙে বেরিয়ে এসেছে খানিকটা, আর অন্যান্য আরো সব জিনিসপত্র জমা হয়, তখন সব গ্যাসীয় গোলক, সবাই ভীষণ উষ্ণতায় ছিল। তাহলে ভীষণ উষ্ণতায় যেমন ছিল, ক্রমে ঠান্ডা হতে শুরু করলো, ক্রমে ঠান্ডা হতে হতে একটা সৌরজগতের একটা গ্রহ রূপে দেখা দিল। সূর্য আজকেও দিনেও যা আছে আমরা মোটামুটি একটা জানি। তারপরে 3 নম্বর গ্রহ হচ্ছে পৃথিবী, এইরকম একটা সূর্যকে প্রদক্ষিণ করা শুরু করলো। এখানে এই বিষয়টা একটু বোঝার রয়েছে, সূর্যকে প্রদক্ষিণ করা সে শুরু করেছে। এখন এই সূর্যকে প্রদক্ষিণ করতে শুরু করেছে এবং সেখানে জীব এসে দেখা দিয়েছে। পৃথিবীতেই কেন জীব দেখা দিল, অন্য আরো তো সব গ্রহ রয়েছে, তা সেখানে তো জীব দেখা দিতে পারত।
দেখা কেন দেয়নি? বেদগ্রাম বলতে পারো কেন অন্য কেন গ্রহে দেখা দিল না? জারুরা, অন্য গ্রহে কেন জীব দেখা দিল না? কেউ বলতে পারে? নিমপিট, হ্যাঁ বেদগ্রাম। পৃথিবী এমন একটা জায়গাতে উপস্থিত যেখানে উষ্ণতা খুব বেশিও নয় আবার কমও নয়, জীব উৎপাদন মানে জীব উৎপন্ন হওয়ার আদর্শ উষ্ণতা ছিল। আচ্ছা মনে করো এরকম বৃহস্পতিতে বা মঙ্গলেও কিছু উষ্ণতা রকম পাওয়া যেতে পারে, তাই সেখানে কি জীব আছে বলে মনে হয়? কোন জায়গায় একটা যেরকম উষ্ণতা এসে পৌঁছলো। বৃহস্পতিতে উষ্ণতা বেশি, উষ্ণতা কম পৃথিবীর তুলনায়। বৃহস্পতির এরকম বেশ কিছু উপগ্রহ আছে, তুলনায় উষ্ণতা হয়তো তুলনামূলকভাবে কাছাকাছি, একেবারেই যে খুব হবে সময় তাই নয়, আছে কাছাকাছি। আচ্ছা বসে পড়ো। উষ্ণতা একটা বিষয় বটে অবশ্যই, তার সঙ্গে আরো অনেক কিছু বিষয় বলা হয়। প্রায় 200টা শর্ত রয়েছে যেগুলো জীবকে পৃথিবীতে থাকতে সাহায্য করেছে। আসতে পারে কিন্তু বাঁচতে পারবে না, হয়তো এলো কিন্তু বাঁচতে পারলো না। তাহলে এই রকম যে ঘটনা ঘটেছে, তাহলে এই বিষয়ে একটু দেখবার রয়েছে। পৃথিবী, তারপরে রয়েছে মঙ্গল, তারপরে রয়েছে এই সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি, জুপিটার। তার একটা উপস্থিতি আমাদের ভীষণ একটা সাহায্য করছে, তার একটা উপস্থিতি ভীষণ সাহায্য করছে। কিরকম সাহায্য করছে সামনে তাকিয়ে দেখো, কিরকম সাহায্য করতে পারে। আমরা একটা বিষয় এখানে একটু বুঝে চলে যাই, তারপরে আবার আসবো। যত কিছু বাইরের থেকে মানে এই এর পরে যত রয়েছে আমাদের এই অঞ্চলে, আরো যা কিছু রয়েছে ছোট ছোট কণা, বড় বড় মানে কণা মানে সেগুলো ভীষণ বড় বড় কিছু একটা জিনিস, অর্থাৎ আরো যা মহাজাগতিক বস্তু রয়েছে যারা এই বৃহস্পতির কাছ দিয়ে চলছে, তারা সবাই কি হচ্ছে বৃহস্পতির ওপরে গিয়ে পড়ছে। তারা সবাই বৃহস্পতির ওপরে গিয়ে পড়ছে, পৃথিবীর ওপরে পড়ছে না। ফলে পৃথিবী ওর থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে না। যত কিছু মহাজাগতিক আর যা কিছু বস্তু এই বৃহস্পতির কাছ দিয়ে আসছে, যেহেতু বৃহস্পতি আকারে অনেক বড়, তাই তার আকর্ষণে ওর ঘাড়ে গিয়ে পড়ছে। তাহলে পৃথিবী তার জন্য রক্ষা পাচ্ছে। এটা হচ্ছে বৃহস্পতি একটা বড় দাদার মতো রক্ষা করে, কোথায় আছে দেখে রাখলে, এবং তার একটা সুবিধা রয়েছে। এরকম আরো অজস্র জিনিস রয়েছে। আমরা সেই সব জিনিস দেখার জন্য প্রথম আসছি জীব সৃষ্টি হলো কি করে। তার প্রথম পর্যায়ের মধ্যে প্রথম দেখার চেষ্টা করেছি সূর্য থেকে আর অন্যান্য জ্বলন্ত যে সমস্ত জিনিস ছিল সেগুলোর থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে প্রায় 460 কোটি বছর আগে। প্রায় 460 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে। পৃথিবীর সৃষ্টি 760 কোটি বছর আগে, এবং তখন যা দেখতে পাওয়া যাচ্ছে জগতে রয়েছে, পৃথিবীতে ঠান্ডা হয়ে অক্সিজেন মানে আণবিক অক্সিজেন ওখানে নেই, আণবিক অক্সিজেন তাতে নেই। এখন পৃথিবীতে জল এলো কিভাবে? কেউ একটা ভাবতে পারো, বলতে পারো জল কি করে পৃথিবীতে এলো? পৃথিবীতে জল কি করে এলো? জারুরা, নিমপিট, জল পৃথিবীতে এলো কি করে? বেরগ্রাম, হ্যাঁ বেরগ্রাম, বেরগ্রাম, জল কি করে পৃথিবীতে এলো? পৃথিবী তৈরি হওয়ার সময় অনেকটা উত্তপ্ত হয়েছিল বলে আস্তে আস্তে ঠান্ডা হওয়ার সময় ঘনীভবনের ফলে মেঘ সৃষ্টি হয়, ফলে প্রায় 6 মাস একটানা বৃষ্টি হওয়ার ফলে না না, সেই বৃষ্টিটা হবে কোত্থেকে? জলটা আগে তো আসতে হবে, তবে না বৃষ্টি। আগে তো জল আসতে হবে, তারপরে না বৃষ্টি। এই জলটা এলো কোত্থেকে? আগে জলকে আসতে হবে, তারপরে বৃষ্টিপাতের কথা। আচ্ছা বেশ, বসে পড়ো। তাহলে একটু ভাবতে হবে, বিষয়টা দেখার বিষয় রয়েছে। আমরা তাহলে সেইখানটা একবার এসে পড়ি। আমরা দেখতে এসেছি কিরকম করে পৃথিবীতে জল এসেছে। আজকে পর্যন্ত যে আলোচনা আমাদের যতটুকু আলোচনা আমাদের যতটা হয়েছে, আমরা ততটার মধ্যে মানে বিজ্ঞান যতদূর এখনো জানতে পেরেছে তার মধ্যেই থাকবার চেষ্টা করব। মত ভিন্ন কিছু কিছু আছে, তবে আমরা আপাতত সেই মতটা, যে মতটা বেশি গ্রাহ্য সেই মতে এসে পড়েছি।
তাহলে কিরকম ভাবে সেই জিনিসটা চলছে সেটা একটু দেখার চেষ্টা করি। দেখো সামনে একটু বিষয়টা আসছি। তাহলে কিরকম পৃথিবীর সৃষ্টি হয়েছে তার উপরে পরের কথা এসেছে। The culprit appears to be the biggest planet in the solar system. Jupiter lies just beyond the asteroid belt, and its mass is so great that its gravity disrupts any object it comes near. তাহলে এখন আমরা দেখছি জুপিটার বা বৃহস্পতি কিরকম রয়েছে, এবং সেই জন্য যা কিছু মহাজাগতিক বস্তু তার কাছ দিয়ে যাচ্ছে সবাই তাতে চলে যাচ্ছে। যে সমস্ত অ্যাস্টেরয়েড গ্রহাণু যাচ্ছিল বৃহস্পতির জন্য তাদের বৃত্তপথ In the distant past, it pulled thousands of asteroids out of their normal circular orbits into elliptical orbits that cross the path of the Earth. When that happened, collisions were inevitable. The Earth was bombarded. তাহলে যে সমস্ত গ্রহাণু প্রদক্ষিণ পথটা উপবৃত্তাকার হয়ে গেছে, কেউ পৃথিবীর ওপরে এসে আছড়ে পড়লো, আর তাদের মধ্যে ছিল তারা পৃথিবীকে জল দিয়ে যাচ্ছে। দেখো, As the asteroids Earth, they smashed apart. Water inside them escaped. Explosion by explosion, as we see today. Science took hundreds of millions of years for the Earth to acquire its water. But recent evidence suggests it arrived remarkably quickly. The evidence comes from research carried out by geologist Stephen Moisish. In his laboratory in Boulder, Colorado, Moisish took some of the oldest rocks in down. From inside them he extracted tiny crystals called zircons. Zircon is a common mineral. It's generally small. It's hard to destroy. Using an iron microprobe, Moisish then analyzed the zircons and measured the composition of the oxygen inside them. তাহলে বিজ্ঞানীরা আলোচনা করে দেখছেন যে জল কিরকম করে এলো। তাহলে এরকম গ্রহাণুর বুকের মধ্যে থাকা যাদের জল ছিল তারা আছড়ে পড়লো, যারা পৃথিবীর বুকে তারা জল দিয়ে চলে গেল, এবং জল এসেছিল পৃথিবীর শুরুতেই। তার কারণ কিছু কিছু এইরকম দেখা যাচ্ছে খনিজ পদার্থ যার মধ্যে যারা জল সৃষ্টি না হলে, এই জল না থাকলে সেইগুলো তৈরি হতে পারে না। তো সেই জন্য তার থেকে বোঝা যাচ্ছে যে জল এসেছিল অনেক পৃথিবীর সৃষ্টির বেশ শুরুর দিকে। এখন এটা একটা জিনিসের তাকিয়ে দেখলাম। এবারে আরো একটা জিনিস আমরা বলে থাকি যে আমাদের কাছে থাকা হিমালয়, সেই সময় এই হিমালয়টা তখন তো ছিল না, হিমালয়ের জায়গায় ছিল, শুরু হয়েছিল তেথিস সাগর। এখন আমরা কি করে জানলাম যে সেইখানে তেথিস সাগর ছিল? জানবার কি উপায় আছে? আমরা সেটা দেখতেও এবার বিজ্ঞানীদের কাছে একটু ফিরে যাচ্ছি। ওই রকম হিমালয়ে একজন এসেছেন বিজ্ঞানী, তিনি আমাদের দেখিয়ে দেবেন কিরম করে জানা যায় আজকে যে হিমালয় সেখানে সাগর ছিল। An intriguing clue. The rock I've got in my hand at the moment may look a bit boring and insignificant. It's just a pebble taken from the river, but it's actually a key clue as to the formation of. তাহলে অক্সফোর্ড ইউনিভার্সিটির বিশিষ্ট বিজ্ঞানী তিনি আমাদের একটা পাথর দেখাচ্ছেন। এখন এই পাথর দেখে কি বোঝা যায় যে এখানে একটা সমুদ্র ছিল আগে, এখন যেখানে একটা বড় পর্বতমালা। দেখো বোঝা কিরম করে যায়। The Himalayas and the evolution of the rocks. It's almost by magic, but when you smash a rock like this open, what it reveals inside is an absolutely beautiful fossil.
And this fossil is what we call an ammonite. তাহলে পাথরটা তারা হঠাৎ ভেঙেছিলেন, ভেঙে দেখলেন তার ভেতরে রয়েছে ফসিল, জীবাশ্ম, অ্যামোনাইটস, যা কিনা সমুদ্রে থাকতো, প্রাচীন সমুদ্রে ওই ধরনের জীব থাকতো। This ancient creature is part of the squid family. It's proof of a complex ecosystem found in a deep ocean. Giant squids swimming around in the seas that once lay between India and Asia, and this is some of the key evidence that we've got, that there was a major ocean between the continents. But to find marine fossils in the high Himalayas and on the summit of Everest, some immense geological force. এখন না হয় কিছু এইরকম জীবাশ্ম দেখে অনুমান করা গেল যে সেই সময়ে একটা এখানে আমাদের কি ছিল, আমাদের ওখানে সমুদ্র ছিল, কারণ সমুদ্রের জিনিসপত্র সব রয়েছে দেখতে পাচ্ছি। তাহলে আমরা একটু দেখতে চেষ্টা করি, দেখা যাক। এবারে এসে পড়েছি প্রাচীন পৃথিবীর সম্পর্কে যা জানা গেছে, এবার সেইটার থেকে দেখবার চেষ্টা করছি। দেখো, Million years, very fast in geological time. India was drifting northwards across the Indian Ocean at very rapid plate tectonic speeds, and we're talking here between 10 and 12 inches per year, which is very rapid. It's this speed that goes some way to explain the unique size of the Himalayas, because as with any smash, তাহলে এই ভারতীয় উপমহাদেশের যে ভূস্তর সেটা ক্রমশ সমুদ্রের মধ্যে দিয়ে উত্তর দিকে যাত্রা করলো, এবং ওপরের যে অঞ্চল ইউরোপ বা অন্যান্য অঞ্চল এবং বর্তমানে যে আর এশিয়ার অন্যান্য অঞ্চল রয়েছে সেই ভূস্তরের সঙ্গে গিয়ে ধাক্কা খেলো এবং হিমালয় পর্বতের সৃষ্টি হলো। তাহলে এই হচ্ছে তেথিস সাগরের বুকে হিমালয়ের সৃষ্টি হয়েছিল। তাহলে সাগর ছিল, কিরকম সব সাগর ছিল জানা কিরকম করে যায়, তাহলে এই রকম সব জানবার উপায় টুপায় রয়েছে, এইগুলো জানবার চেষ্টা করলাম। তাহলে পৃথিবী কিরকম করে সৃষ্টি হয়েছে, সমুদ্র এলো, জল তাতে কিরকম, মানে জল এলো এবং তাতে সমুদ্র তা দিয়ে কিরকম করে সৃষ্টি হলো। এবারে দেখতে এসেছি অক্সিজেন ছিল না, খালি এইটুকু বুঝেছি। আস্তে আস্তে দেখতে চেষ্টা করছি পৃথিবী যদি শীতল হয় তাহলে কিরকম হচ্ছিল। শিল্পীর দৃষ্টিতে পৃথিবী যখন শীতল হতে শুরু করলো, যেন একটু নরম প্রকৃতির, একটা যেন অর্ধেক কঠিন অর্ধেক নরম এই রকম হলো। সামনে দেখতে চাইছি সেরকম করে আমি দেখতে পাচ্ছি। তাহলে জীব সৃষ্টির পরের পর্যায়ের দিকে দেখি, এর পরবর্তী ক্ষেত্রে কি হলো, জীব সৃষ্টির প্রয়োজনীয় উপাদান যেমন নানা ধরনের শর্করা, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, এসব সব সৃষ্টি হলো। তাহলে এই সব সৃষ্টি হলে কি হলো, এই সব সৃষ্টি হওয়ার ফলে জীব সৃষ্টির জন্য উপযোগী ব্যবস্থা গড়ে উঠলো। এখন এক্ষেত্রে একটা জিনিস বিশেষ মনে রাখতে হবে যে এইসব জিনিস আজও ল্যাবরেটরিতে তৈরি করা যায় বা পাওয়া যায় বিভিন্ন জায়গায়। তাই দিয়ে কি জীব সৃষ্টি করা যাচ্ছে না। আমরা এখন যা আলোচনা করে বোঝবার চেষ্টা করছি যে কি করে সৃষ্টি হয়েছিল একটা তার ধারণা, কিন্তু জীব সৃষ্টির পিছনে এই উপাদানগুলো লেগেছিল এইটাই বুঝতে পারছি, কিন্তু জীব কি করে সৃষ্টি হয়েছিল এই বিষয়টা আমরা ঠিক জানি না। জীব থেকে প্রথম জীব কি করে সৃষ্টি হয়েছিল আজও অজ্ঞাত, কিন্তু জীব থেকে জীব সৃষ্টি হয় সেটা আজকের দিনে জানা আছে। জীব সৃষ্টির জন্য কি উপাদান পাওয়া যায়, কি লাগে, সেইগুলো আমরা এখন জানবার চেষ্টা করছি। এইটুকুই জানা কিন্তু যাবে, এই মানে এই নয় যে এই সব উপাদান দিয়ে আজই জীব সৃষ্টি করা যায়। তারপরে কি ধারণা করা হয় যে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড মিলিত হয়ে কি করছে না, কি করতে পারে না, নিউক্লিয় প্রোটিন, যা জীব সৃষ্টির প্রাথমিক উপাদান। যারা ক্রোমোজোম ডিএনএ আমাদের সঙ্গে পড়েছো বা নিজেরাও পড়েছো, খেয়াল করে দেখো, তাই বংশগতির গুণগুলো বহন করে নিয়ে চলেছে। ক্রোমোজোম বা তাতে যে ডিএনএ আছে
তাদের সেই নিউক্লিয় প্রোটিন আরএনএ এর মধ্যেও কিছু কিছু হতে পারে, তাহলে তারা সেই গুণগুলো বহন করে নিয়ে চলেছে, ফলে জীব একবার সৃষ্টি হলে তারপরে পরবর্তী জীবের সৃষ্টি হচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি জীব সৃষ্টির পর্যায়ে। এখন এই সব পর্যায়ের মধ্যে তাহলে আরেকটা তার সঙ্গে বিশেষ জিনিস জানবার, এখন একটা পাথর দেখতে পাচ্ছি, জানো এটা একটা উল্কা, তার টুকরো অংশ উল্কা হয়ে পাত হয়েছিল। এই যে উল্কার থেকে যে ছোট্ট একটা টুকরো দেখতে পাচ্ছি, এই জিনিসটা বর্তমানে রাখা রয়েছে আমেরিকার ওয়াশিংটন ডিসি, আমেরিকার যে রাজধানী, সেখানে একটা স্মিথসোনিয়ান ইনস্টিটিউশন অফ ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি, সেখানে রাখা রয়েছে। কি বিশেষত্ব না, এই উল্কাপাতটা হয়েছিল 28 সেপ্টেম্বর 1969 সালে অস্ট্রেলিয়ায়। তাতে কি পাওয়া গেছে না, গ্লাইসিন, গ্লুটামিক অ্যাসিড আর অ্যালানিন। এটা পাওয়া যাওয়াতে কি লাভ হয়েছে, কি আমরা জানতে পেরেছি না, জানবার একটা সুবিধা হয়েছে কি, আরো কিছু তথ্য আমরা পেয়েছি। কখন না, আন্টার্কটিকাতেও যে সমস্ত উল্কাপাত হয়েছে সেখানেও আমরা যা দেখতে পাচ্ছি, সেখানেও এই ধরনের কিছু অ্যামিনো অ্যাসিড পাওয়া গেছে। তার থেকে কি বিচার করা যায়, কি সিদ্ধান্ত করা যায় না, বর্তমানে যে সমস্ত জীব পৃথিবীতে দেখতে পাচ্ছি সেই এইসব অ্যামিনো অ্যাসিড তাদের জীবদেহে রয়েছে। তাহলে এমন হয়ে থাকতে পারে যে পৃথিবীতে যখন জীব সৃষ্টি হয়েছিল তখন বাইরের পৃথিবী থেকে জীব সৃষ্টির উপাদান এসেছিল। সবই যে এখানে হয়েছিল উৎপন্ন তা না হয়ে বাইরে থেকেও এসে থাকতে পারে, যেমনটা এই উল্কাপাতের ফলে জিনিসগুলো দেখতে পেয়েছি। তাহলে এখন বিজ্ঞানীরা সেরকম আরো ধারণা করছেন যে বাইরে থেকেও জীব সৃষ্টির উপাদান এসে থাকতে পারে। জীব এসেছিল কিনা জানা নেই, আর জীব সম্পর্কে আমাদের ধারণা খুব সীমিত। পৃথিবীতে আমরা জীব যাকে দেখতে পাই, অর্থাৎ কার্বন দ্বারা তৈরি এমন এক ধরনের বিষয় যারা জীব বলে খ্যাত। পৃথিবীর বাইরে অন্য কোথাও অন্য কোনো কাঠামোয় জীব আছে কিনা আমাদের তেমন জানা নেই, থাকলেও থাকতে পারে, কিন্তু সেই বিষয়ে আমাদের জানা নেই। আমরা জীব বলতে বুঝেছি পৃথিবীতে যা দেখতে পাওয়া যাচ্ছে। এখন এই যা ঘটনাগুলো দেখলাম, সেগুলোকে একসাথে একটা যদি সময়কালে দেখতে চাই তাহলে দেখতে এসেছি। পৃথিবীর সময়কাল প্রথম 460 কোটি বছর এই পৃথিবীর সৃষ্টি হয়েছে। তারপরে পৃথিবী ঠান্ডা হতে সময় নিয়েছে প্রায় 110 কোটি বছর। তোমরা বলেছো উষ্ণতা, তাহলে উষ্ণতাটা একটা উপযোগী অবস্থায় এসেছে যখন প্রোক্যারিওটিক কোষ, অর্থাৎ আদি নিউক্লিয় কোষ, নিউক্লিয়াসটা তেমন সুগঠিত নয়, ব্যাকটেরিয়া জাতীয় যেমন, বা তারও আগের জিনিসপত্র হয়েছে। তারপরে ক্রমশ ঠান্ডা হতে হতে পরিবেশে অক্সিজেন আসতে শুরু করেছে তার একটা বিশেষ ব্যবস্থার মধ্য দিয়ে। তারপরে ইউক্যারিওটিক কোষ, বহুকোষীয় জীব, অধিকাংশ প্রাণী পর্ব, স্থলে আর জলে উদ্ভিদ, মানে স্থলে উদ্ভিদ আর জলে উদ্ভিদ সব ছিল, প্রাণীও ছিল। ক্রমশ জল থেকে সব স্থলে এসে গেল। অনেকেই মানে জল থেকে তারা এলো না, পরবর্তী যে সমস্ত সৃষ্টি হলো জীব, তার বেশ কিছু জলের থেকে না হয়ে স্থলে গিয়ে সৃষ্টি হলো। এখন অক্সিজেন এলো কিভাবে? প্রকৃতিতে আণবিক অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড জল ছিল, কিন্তু প্রকৃতিতে আণবিক অক্সিজেন কি করে এলো এখন সেইটা দেখবার চেষ্টা করছি। কিরম করে জানলাম যে পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন এলো? আগে অক্সিজেন ছিল না, এই কথাটাই আমরা জেনেছি। কি করে অক্সিজেন এলো পৃথিবীর বায়ুমণ্ডলে সেটা দেখতে যাচ্ছি। At the time, the atmosphere was deadly poisonous. Volcanic eruptions filled the air with a choking mixture of sulfur, methane, carbon dioxide, and sulfuric acid. প্রথম দিককার পৃথিবী ছিল আমরা যেমনটা শুনে থাকি, অর্থাৎ অত্যন্ত অপ্রতিকূল পরিবেশ জীব সৃষ্টির জন্য, এবং সব বিষাক্ত গ্যাস ট্যাস যেমন নাম করেছে এবং এইরকম উত্তপ্ত। But primitive life forms did exist. The fossilized remains of strange coral-like structures have been found in rocks more than 3 billion years old in many parts of the world. They are called stromatolites, and they are a clue as to how the atmosphere filled with তাহলে এই সমস্ত এখন যা দেখছি এগুলোতে দেখতে পাচ্ছি কি, এগুলো হচ্ছে পাথরের মতো জিনিস যাকে বলা হয় স্ট্রোমাটোলাইট। এগুলো পৃথিবীর আদিম লগ্ন থেকে আছে। এগুলো কি প্রমাণ দিচ্ছে
সেই প্রমাণটাই দেখতে এসেছি, ভালো করে দেখো এখন। Oxygen. Living stromatolites are incredibly rare. One of the few places on Earth where they can be found is in another part of the northern Mexican desert. একটা জায়গায় এসে পৌঁছেছি, নাম কোয়াত্রো সিয়েনাগাস, মেক্সিকোর একটা জায়গা, উত্তর আমেরিকা মেক্সিকো, তার একটা জায়গা কোয়াত্রো সিয়েনাগাস। সেখানে একটা জায়গায় দেখতে যাচ্ছি বিশেষ ওই যে পাথর, স্ট্রোমাটোলাইট টাইপ। This is the high valley of Cuatro Ciénegas. When I get in the water and I actually go up to one of these cyanobacterial mats, if I look very এখন এই পাথর থেকে দেখা যাচ্ছে একটু ঘষলেই বুদবুদের মতো জিনিস বেরোচ্ছে। সেটাতে কি আছে? অক্সিজেন গ্যাস। এই অক্সিজেন কি করে সৃষ্টি হলো? ওখানে পাথরে রয়েছে সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া হলো প্রথম দিকের দল যারা জলকে ভেঙে অক্সিজেন বার করার পদ্ধতি আবিষ্কার করেছিল, আর তারপরেই পরিবেশে অক্সিজেন আসতে শুরু করলো। পরিবেশে অক্সিজেন ঘনত্ব বাড়লো, আণবিক অক্সিজেনের ঘনত্ব বাড়লো, যা দিয়ে জীব শ্বসন ক্রিয়া করে খাদ্যের দহন করে শক্তি লাভ করতে পারে।